This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, তুমি বড় খবরের কথা বলছিলে। গতকাল সবথেকে বড় খবর ছিল সীমান্তে কৃষ্ণনগর সেক্টরে বাংকার উদ্ধার। তিনটে বাংকারের ছবি দেখিয়েছিলাম, আর আজকে আরো একটা বাংকার উদ্ধার হয়েছে, তার ছবি দেখাবো সবার আগে। আরো একটা বাংকার সেই কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি বর্ডারে দুদিনে 1.5 কিলোমিটারের মধ্যে, মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকারে হদিশ পেয়েছে বিএসএফ। ছবিটা একবার দেখুন, ওপর থেকে দেখে মনে হবে লিমা সাদামাটা একটা ঘর, কিন্তু ভেতরে দেখো এই ছবি। একবারে যে ছবি দেখে আমরাও চমকে উঠেছিলাম। ঘরের ভেতর ঘর, একটা বাংকার, একটা আস্ত বাংকার। কি করছিল এখানে এবং এর মধ্যে কারা ছিল, কেন এই বাংকার তৈরি হয়েছিল, একটার পর একটা প্রশ্ন আসছে সামনে। তার এই দেখুন চারটে ছবি আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে 1, 2, 3, 4 চারটি বাংকার দেখা যাচ্ছে। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এইগুলো? আর শুভজিৎ, সব থেকে বড় প্রশ্ন, এটা তো কোনো বাক্স নয় যে আজ এলো কাল কেউ রেখে দিয়ে মাটির তলায় রেখে দিয়ে চলে গেল। একটা বাংকার, আস্ত বাংকার। তার মানে সময় নিয়ে একটা দিন ধরে ধরে কাজগুলো করা হয়েছে। একদমই তাই। এই প্রশ্নের উত্তরে কিন্তু গোয়েন্দারা খোঁজার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, মহাদেব রয়েছেন এবং রয়েছেন সায়ন্ত। প্রথমে মহাদেবের কাছে চলে যায়। মহাদেব, তুমি 1, 2, 3, 4 করে 4টে বাংকার দেখিয়েছিলে। দর্শকরা এই মুহূর্তে যারা টিভি 9 বাংলার পর্দায় চোখ রাখছেন, আরেকবার তোমার কাছ থেকে ছবি দেখতে চাইবো, সেই ছবি, উদ্বেগের ছবি। একদমই দেখাবো। দেখো, মানুষ বলছেন যে দেখো আসছে একের পর এক মানুষ। এই যে ঘরের মধ্যে ঘর, আর তার মধ্যেই হতো তাস খেলা। শুধু তাস খেলা নয়, খাওয়া দাওয়া, থালা বাসন, এবং ঘরের মধ্যে রয়েছে পাখা। আমি একটু দেখাবার চেষ্টা করব। দেখো যে ঘরের মধ্যে ইলেকট্রিকের পাখা রয়েছে। ঘর, এই ঘরের মধ্যে আর একটি ঘর, তুষার দেখাবে সেই ঘর। দেখো আমাদের দর্শকদের জন্য তুষার দেখাচ্ছে ঘরটা কত বড়। যদিও এর মধ্যে প্রচুর মানুষ থাকার মতো একটা জায়গা রয়েছে। এখানে যারা আসছেন দেখতে, তারা বলছেন যে এখানে এসে নাশকতাও তো তৈরি হতে পারে, কোনো জঙ্গি এসে তো আশ্রয় নিতে পারে, হয়তো ছিল অন্য কিছু, উদ্ধার করেছে বিএসএফ। দেখেছো এই লকটা দেখাচ্ছে, যে লকটা ভেঙে ফেলেছে বিএসএফ, এই যে পড়ে রয়েছে, এই যে তালা, এই যে লক। এইভাবে ঘরের মধ্যে রয়েছে আরও কিছু যে দেখায়। দেখো এইসব কাঁচের বোতল রয়েছে, দেখতে পাচ্ছ কাঁচের বোতল এখানে পড়ে রয়েছে। এখানে মুড়ি এবং থালা খাবারের, এবং এই বৈদ্যুতিক তার সমস্তটাই রয়েছে। খুব সুন্দর করে ঘরটাকে সাজানো রয়েছে ফুল দিয়ে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে টোটাল বিষয়টা এখানে থাকা, অর্থাৎ মানুষ যে থাকতো, কিন্তু কারা থাকতো, কী জন্য থাকতো, এই প্রশ্নগুলো মানুষ করছেন। তার মানে কি কোনো নাশকতা তৈরির কোনো ছক তৈরি হচ্ছিল? এই প্রশ্নটা স্বাভাবিক কারণেই উঠছে। আমি আরেকবার দেখাতে বলবো, যেভাবে কার্পেট দিয়ে ঢাকা ছিল, এ দেখো মানুষজন একের পর এক আসছে, তারা কিন্তু দেখতে যাচ্ছেন, দেখে তারা যাচ্ছেন। তারা বলছেন এরকম নাকি দেখতে পাইনি। আমি একটু দেখাই না আরেকটু আমাদের দর্শকদের জন্য, তুষারকে বলে একটু আসতে, যে আমরা আরেকটা দেখাবো যে কত বড় বাংকার। দেখো, একটা ঘর বললে কম বলা হয়। আমরা সাধারণত যে ঘরে থাকি, সেই ঘরের মতন একটা বড় ঘর তৈরি করে রেখেছে। সেই ঘরে দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি, মাত্র একটা বাংকার থেকে আরেকটা বাংকার দূরত্ব। মানুষজন দৌড়তে আসছেন, দেখতে আসছেন, তারা কোনো দিন এরকম বাংকার দেখেননি বলছেন। এই দেখো মাটি কাঠে সেই বাংকার তোলা হয়েছে। কালকে তো বিএসএফ 3টে বাংকারের সন্ধান পেয়েছিল, আজ আবার একটি বাংকার। তুমি বুঝতে পারবে, তুষার দেখাবে, আমাদের দর্শকরা রয়েছে, তারাও রয়েছেন, তারা দেখতে আসছেন। ওইটা দেখাবার চেষ্টা করি। তুষার দেখাচ্ছে, দেখো কত বড় বাংকার, এত বড় বাংকার, যেখানে প্রচুর মানুষ থাকতে পারে, কমপক্ষে এখানে বসে কোনো কাজ করতে পারে নাশকতা, এবং এখানে নিষিদ্ধ যে সকল জিনিস সেইগুলি রাখা যেতে পারে। কিন্তু এই যে মাঠের মধ্যে এত বড় একটা গর্ত করা হয়েছে, এলাকার মানুষ কি জানতেন না? এলাকার মানুষ কি দেখেননি এই বাংকারটা কীভাবে নিয়ে আসা হলো? প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে। তার থেকেও বড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কি করছিল পুলিশ? কৃষ্ণগঞ্জ থানা রয়েছে কাছেই, তাহলে পুলিশের ভূমিকা? আমার পেছনে 1.5 কিলোমিটার দূরত্বেই বাংলাদেশ সীমান্ত, আর সেই সীমান্ত থেকে যদি এখানে কোনো অনুপ্রবেশকারী অথবা জঙ্গিরা প্রবেশ করে, তাহলে প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়ে। রাত পোয়ালি দেখো 26শে জানুয়ারি, তারই মধ্যে এমন ঘটনা যা রীতিমতো নাড়া দিয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকার মানুষ তারা আসছেন একের পর এক, তারা দেখতে আসছেন কৌতূহল বসে যে এখানে কি হয়েছে। কি একটু দেখো না, তাদের কাছ থেকে জানা যায় কিনা এই জমিটা কার, জমির মালিকটা কে? দাদা একটু কথা বলি। দাদা কি নাম আপনার? আমার নাম রম্মু স্যার। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। এই জমিটার মালিক কি? আমি জানি না স্যার। জানেন না? এই যে এতগুলো জমিতে একটা পর একটা হয়েছে,
দেখো প্রত্যেকে তো নিরাপত্তার বিষয় রয়েছে, ভয় রয়েছে, মনে আতঙ্ক রয়েছে, তাই তারা হয়তো বলতে পারছেন না, বলতে চাইছেন না, জানেন না এমনটা কিন্তু নয়। যদি নাই জানতেন তাহলে আজকে সকালবেলায় এই দেখতে চলে এসছেন কেন? তারা আসবো মহাদেব। লিমা, ছবিটা দেখলে 4-4টে বাংকার 1.5 কিলোমিটারের মধ্যে তৈরি হয়ে গেল, বাংকার তৈরি হলো, এই বাঁশ আর টিন দিয়ে ঘর তৈরি হলো, সেই ঘরে পৌঁছে গেল ইলেকট্রিসিটি, পাখা চলছে, লাইট জ্বলছে, সেখানে বসে মোটসপ করলো কেউ, কিন্তু কেউ নাকি কিছু জানতে পারলো না। 4টে ছবি দেখাচ্ছি, 1, 2, 3, 4 করে 4টে বাংকারে হদিশ পাওয়া গেছে 1.5 কিলোমিটারের মধ্যে। বাংকার 1, বাংকার 2, বাংকার 3, বাংকার 4, দেখুন 4টে ছবি। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাই একবার। আমরা তো কি করে জানবো, ওইদিকে তো যাই না এখন, দেখে তো ভয়ও লাগছে আমাদের। হ্যাঁ, দেখে ভয়ও লাগছে, ওইটাই তো ভয় লাগছে। এগুলো তো আমরা জানিই না এইসব এখানে, এবার যদি কেউ কিছু করে কি জানিয়ে করবে বলেন? যে ছবি আমরা দেখছি, যে ছবি উদ্বেগের, যে ছবি চিন্তার, কারণ শুভজিৎ যেটা রিপোর্টার মহাদেব বলছিল যে রাত পেরোলে প্রজাতন্ত্র দিবস, আর তার আগে সীমান্তে এই বাংকার ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বিএসএফ সূত্রে কি খবর? কারণ মাসখানেক আগেই কি বাংকার তৈরি হয়েছে, কতদিন সময় লেগেছে, রাতের অন্ধকারে কি কাজ হয়েছে, এই সব ডিটেল আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য কাছ থেকে জানবো। সায়ন্ত, একদমই, দেখো বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে 9 আগস্টে, অর্থাৎ বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তারপরই এই বাংকার তৈরি হয়েছে। অন্তত বিএসএফের ইন্টেলিজেন্স উইং কিন্তু এই খবরই দিচ্ছে। এছাড়াও এই বাংকার ব্যবহার যদি শুধুমাত্র ফেন্সিডিলের কারণে হয়ে থাকে সেটা ভাবনা সম্পূর্ণ ভুল। কারণ বিএসএফ যেটা জানাচ্ছে এই বাংকারে যেহেতু যেখানে বাংকারটা তৈরি হয়েছে তার থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশ বর্ডার, তার থেকে 800 মিটার দূরে হচ্ছে থানা। এই যে মাঝখানের পোর্শনটাকে বেছে নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অনুপ্রবেশকারীদের রাখার জন্য। কিছুক্ষণ আগে মহাদেব যে ছবিটা দেখাচ্ছিল সেখানে মানুষ থাকতে পারে, একটা সম্পূর্ণ ঘর মাটির তলায়, এখানে মূলত অনুপ্রবেশকারীরাই এসে থাকতো যারা অরক্ষিত। টুঙ্গি সীমান্ত, কৃষ্ণনগর সেক্টরে যে কটি সীমান্ত আছে তার মধ্যে টুঙ্গি সীমান্ত হচ্ছে সব থেকে বেশি অরক্ষিত অংশ রয়েছে। সেই অরক্ষিত অংশ দিয়ে রাতের অন্ধকারে অথবা কুয়াশাকে অস্ত্র করে এই ভারতীয় ভূখণ্ডে থাকে দালালরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঢোকাতো এবং এই বাংকারে রাখতো। ফেন্সিডিল কেন এখানে এতদিন রয়ে গেছে সেটা বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এইখান থেকে ফেন্সিডিল বাংলাদেশে পাঠানো সম্ভব হয়নি, সেই কারণে এখানে মজুদ রাখা ছিল। কিন্তু মূলত এটা ব্যবহার করা হতো অনুপ্রবেশকারীদের জন্য, পাচারকারীদের জন্য। একই সঙ্গে এই ধরনের বাংকার সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে তৈরি হয়ে গেল, তা নিয়ে কিন্তু জওয়ানদের ভূমিকা। কিন্তু সায়ন্ত, এটা যে একটা বড় রকমের ইন্টেলিজেন্স ফেলিওর সেটা কি স্বীকার করছে বিএসএফ? একদম একদম, আমি বলছিলাম লিমা তোমাকে যে এই ইন্টেলিজেন্স উইং যেটা মনে করছে এবং বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার যেটা মনে করছে, জওয়ানরা যেখানে নজরদারি চালাচ্ছে সেখানে এই ধরনের বাংকার তৈরি হয়ে গেল। কার ফেলিয়ার, কার ব্যর্থতা, কোথায় নজরদারি ত্রুটি ঠকে যাচ্ছে সেইটা নিয়েই কিন্তু মূলত এখন আতশকাজের তলায় কাকে কাকে রাখা হবে সেটা নিয়ে কিন্তু কৃষ্ণনগর সেক্টরে বৈঠক শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে ইতিমধ্যে এই বাংকার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে, কারণ বাংলাদেশ সীমান্তে এই ধরনের বাংকার নজিরবিহীন। সেই জায়গায় দাঁড়িয়ে কবে নাগাদ তৈরি হয়েছে কি মনে করছেন বিএসএফ এর আধিকারিকরা? দেখো বিএসএফ এর ইন্টেলিজেন্স উইং বলছে আগস্ট মাস, অর্থাৎ 9 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তারপরই তৈরি হয়েছে এই বাংকার। কারণ হিসেবে তারা যেটা ব্যাখ্যা করেছে, এই যে লোহার কাজ হচ্ছে এই লোহার কাজ কিন্তু সম্পূর্ণ নতুন, এমনকি ভেতরে যে কাঠামোগুলো রয়েছে সেখানে সামান্যতর কোথাও জং লাগেনি, সেই জায়গায় কোথাও মনে করা হচ্ছে 4 থেকে 5 মাস। ওই যে আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, রাজ্য পুলিশের ভূমিকাও কিন্তু বিএসএফ আরো বেশি করে সক্রিয় হতে বলেছে, কারণ রাজ্য পুলিশের নিজস্ব সোর্স সেটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গ্রামের ভেতরে যে সোর্স থাকা দরকার, তাই তো একদমই ভিলেজ পুলিশ তারাই বা কি করেছিল? লিমা, মহাদেব দেখাচ্ছিল মানে এগুলো নিয়ে যাওয়া হয়েছে গ্রামের মধ্যে দিয়ে, সেখানে আস্ত ঘর তৈরি হয়ে গেছে, ইলেকট্রিসিটি পৌঁছে যাচ্ছে, কেউ কিচ্ছু জানলো না। মানে এটা তো হতে পারে না, এটা কোনো ছোটখাটো একটা বিষয় নয় যে আজ আমি রেখে গেলাম কাল সেটা তৈরি হয়ে গেল, মানে চোখে নিমেষের মধ্যে সেটা হয়ে যায়। দিনের পর দিন সময় নিয়ে এই কাজগুলো করা হয়েছে এবং একটা নয় 4-4টে বাংকার। আমরা আসবো এই বিষয় নিয়ে, কারণ এরকম একটা ঘটনা নিয়ে এক্সপার্টরা কি মনে করছেন সেটা জানা ভীষণ প্রয়োজন হয়, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে কি বলছেন। প্রাক্তন কর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, মেজর জেনারেল, প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল অরুণ রায় কি বলেছেন শুনবো। বর্ডার এরিয়াতে পাওয়া গেলে মানে অনেক কিছুর জন্যই ওটা ইউজ হতে পারে।
আজকে খালি ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, কালকে ওখানে লোক স্টেজিং এরিয়ার মতন সারাদিন লুকিয়ে থাকতে পারে, তারপরে রাতে আবার স্মাগল হতে পারে। এর মধ্যে হাতিয়ার অ্যামুনিশনও রাখা যেতে পারে, যা আমি বুঝতে পারছি দেখে। কিন্তু আমার ইয়েটা একটু অস্তম্ভিত হলাম, এখানে বাংকারের মধ্যে লাইটটা কোথা থেকে এলো? লাইট আনা মানে জেনারেটর কিংবা কোনো ইলেকট্রিক্যাল কানেকশন কোথাও থেকে তো এরা পেয়েছে। তার পাখাও আছে আপনারা বলছেন, তো এটাতে নিশ্চয়ই লোক থাকবার জন্যও ব্যবস্থা করা হয়েছে। এটাকে বলি আমরা স্টেজিং এরিয়া, মাটির নিচে বসে স্টেজিং এরিয়া, আর অক্সিজেনের সাপ্লাই উপর থেকে পাইপ দিয়ে একটা ঢুকিয়ে দিয়েছে, সেটা হতে পারে। বিশেষজ্ঞরা যা মনে করছেন, এই ছবি চিন্তার, এই ছবি উদ্বেগের। সীমান্তের অবস্থাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? শুধুমাত্র কি নদিয়া না, আমরা নজর রাখবো মুর্শিদাবাদে ওই কোয়ারিকার, কারণ আমরা দেখেছি মুর্শিদাবাদে কিভাবে জঙ্গিদের একটা সহজ যাতায়াতের রাস্তা হয়ে গিয়েছে। তারা খুব সহজেই একদম প্রশাসনের চোখে ধুলো দিয়ে নিজেদের মতো করে জামাতের মানে এমন দেখেছি আমরা, জামাত জঙ্গিরা তারা পর্যন্ত যাতায়াত করতে পারছেন খুব সহজেই। এই সীমান্ত জায়গাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে নজরে রয়েছে আমাদের রিপোর্টার কৌশিক রয়েছেন সেখান থেকে। কৌশিক, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মহাদেব দেখাচ্ছিল যে 4-4টে বাংকারের ছবি। তুমি মুর্শিদাবাদে রয়েছো, সেখানে কি অবস্থা? দেখো, এই 4-4টি বাংকার পাওয়ার পরে যেমন উদ্বেগ বেড়েছে নদিয়া জেলায়, সেরকম উদ্বেগ বাড়ছে কিন্তু মুর্শিদাবাদ সীমান্ত এলাকায়। কারণ একটা সময় কিন্তু বিএসএফ একদম 0 পয়েন্টে ছিল না, মাস কয়েক থেকে কিন্তু তারা এই যে বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর সীমান্তে একদম 0 পয়েন্ট এলাকায় গিয়েছে। এবং এর পাশাপাশি জাহা ইন্ডিয়া যে জাহা ভারত যে জঙ্গি সংগঠন, তারা কিন্তু এই মুর্শিদাবাদে প্রবেশ করেছিল এবং তারপর ঝাড়খণ্ডে ট্রেনিং করেছিল। এবং পাশাপাশি গত পরশুদিন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তার একের পর এক এই ঘটনাগুলো কিন্তু মুর্শিদাবাদ যে মেট্রো পথ রয়েছে সেদিকে অবাধে প্রবেশ করা যায় এবং সেই জায়গায় চিন্তা বাড়ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। এবং পাশাপাশি যে সীমান্ত এলাকা রয়েছে সেসব 146, 149, 73 নম্বর এবং যে 115 নম্বর, সেই সব এলাকায় কিন্তু কড়া নজরদারি দেওয়া হয়েছে। যেমন এই এলাকায় কিন্তু মুর্শিদাবাদের যে 125 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে রয়েছে বেশিরভাগটাই জলপথ, সেইখানে কিন্তু স্পিডবোটের মাধ্যমে যেমন নজরদারি চালানো হচ্ছে। তবে আশঙ্কা বাড়ছে সব থেকে বেশি হচ্ছে জলঙ্গি সীমান্ত এলাকা, সব থেকে বেশি অনুপ্রবেশ যে এলাকা দিয়ে ঘটে। এছাড়াও পাশাপাশি যে রানীতলা, লালগোলা থানা এলাকা, সেই সব এলাকায়। তবে সেই সব এলাকায় কোথাও যেন একটা নজরদারি অভাব রয়েছে পুলিশের, কারণ যেভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করার পর এখানে যারা পাচারের সঙ্গে যুক্ত হয় বা বিভিন্ন কার্যকলাপ, সেই জায়গায় গিয়ে কোথাও চিন্তা বাড়ছে। তবে বিএসএফ এর পক্ষ থেকে এখন কড়া নজরদারি দেওয়া হয়েছে সীমান্ত এলাকায়। কিন্তু একেবারেই নজরদারি তো এখন তারা করছেন, কিন্তু এর আগে কোথায় ছিল নজরদারি? যখন তারা সমস্ত রকম প্রশাসনের নজরদারিকে একদম ধুলো দিয়ে নিজেদের মতো করে এই বাংকারগুলো তৈরি করতে পেরেছিল। তুমি সঙ্গে থাকো কৌশিক। মহাদেবের কাছে লিমা আরেকবার যাই। মহাদেব, তুমি বলছিলে মানে সীমান্ত থেকে ঢিলছোড়া, পাশেই কলেজ রয়েছে, ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে কলেজ রয়েছে, ওখানে জনবহুল এলাকা, সেখানে একটার পর একটা বাংকার তৈরি হয়ে গেল। মহাদেব, সরাসরি প্রশ্ন, বিএসএফ, রাজ্য পুলিশ এবং সাধারণ মানুষ সমন্বয় ঠিকঠাক হচ্ছে? যদি সমন্বয় থাকতো তাহলে এই ধরনের কাজ হতো না। তোমাকে আরেকবার দেখাই এবং আমি আমাদের দর্শকদের জন্য কতটা উচ্চতা তৈরি হয়েছে আমি একবার নিচে নেমে দেখাবার চেষ্টা করব। তুষার দেখাক বাংকারটা দেখো তুমি, আমি নিচে নেমে দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের জন্য যে এটা কত বড় বাংকার, যেখানে কতজন এসে থাকতে পারে, যেখানে পাখা লাগানো রয়েছে, আলোর ব্যবস্থা করা রয়েছে, খাবার রয়েছে, থালা রয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এখানে মানুষ থাকতে পারেন। তোমাকে দেখাই, দেখো আমি নিচের পজিশনে যদি নামি তাহলে দেখো আমার এখান থেকে এখনও 1 ফুটের থেকে বেশি জায়গা কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ আমি যতটা উচ্চতা তার থেকেও বেশি জায়গা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে যে মানুষ থাকতেই পারতেন বা থাকতে পারেন তার নমুনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানেই প্রশ্নটা হচ্ছে, তাহলে মানুষ এসে থাকছে, বাংকার তৈরি হচ্ছে, প্রশাসনের নজরদারি কোথায়? হ্যাঁ মহাদেব, মানে তুমি যে ছবি দেখাচ্ছ, যদি কোদাল দিয়ে খোঁড়া হয় তাহলে খুঁড়তে বেশ অনেক দিনই সময় লেগেছে। কোদাল দিয়ে খোঁড়া হয়েছে নাকি বড় মেশিন দিয়ে খোঁড়া হয়েছে সেটাও প্রশ্ন। বড় মেশিন আনলে কেউ দেখলো না। একদমই তাই, বড় মেশিন আনলে কি দেখতে পাবে না? তাহলে পুলিশের যেটা বলা হয় যে পুলিশের নজরদারির জন্য সিভিক ভলেন্টিয়ার রয়েছে, যাকে বলা হয় পুলিশের সিসিটিভি। কোথায় সেই সিসিটিভি? সে যদি সিসিটিভি নজরদারি থাকতো তাহলে কি এইভাবে বাংকারগুলো তৈরি করতে পারতো? প্রশ্নটা রয়েছে। পাশাপাশি ঘরের মধ্যে পাখার আলোর ব্যবস্থা করা রয়েছে, সেখানে খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে। একটা জনবসতি এলাকা যেখানে রাস্তা থেকে মাত্র 40 মিটার দূরে, এবং সেইখানেই যদি এই ধরনের মানুষজন এসে থাকতে, অপরিচিত সব মানুষজন আসে,
আসেন এবং তারা থাকেন, তাহলে কি নিরাপত্তা কোথায়, কোথায় নজরদারি, কোথায় পুলিশের নজরদারি, কোথায় বা বিএসএফের যে সীমান্ত দিয়ে আসছে বা এই যে ফেন্সিডিল বলা হচ্ছে যে এগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে বা যে নিষিদ্ধ কাঠ সিরাপ সেইগুলিকে পাচার করা হতে পারে, তাহলে প্রশ্ন উঠছে এখানে যে তাহলে সেক্ষেত্রেও বিএসএফের নজরদারি কোথায়? বিএসএফ বলছে যে প্রাকৃতিক বিপর্যয় এবং যে সকল এলাকায় ফেন্সিং তার অর্থাৎ কাঁটা তারের বেড়া নেই, সেই সকল এলাকায় দিয়ে যখন নিম্নচাপ হয় বা কুয়াশা, ঘন কুয়াশা থাকে, তখনই পাচারকারীরা রাতের অন্ধকারে তারা হয়তো পাচার করে। অনেক সময় মানে এই বাংকারগুলো নিয়ে আসা বা এখানে যদি অ্যাসেম্বল করা হয়ে গিয়ে থাকে, সেটা তো মানে খুব একটা সময় সাপেক্ষ বিষয়, মানে 5-10 মিনিটে তো হয়ে যাবে না, বা এক রাতের মধ্যেও এই 4টে বাংকার চলে আসতে পারে না। মাটি খুঁড়তে সময় লাগবে, বাংকার বসানো হবে, সব একটা সেটআপের ব্যাপার থাকে। কিন্তু সাধারণ সেখানকার স্থানীয় মানুষ মুখে কুলু পেটেছে, তার বলতে চাইছেন না এই জমিকার, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কতটা তৎপরতার সঙ্গে এই জমির মালিককে খুঁজছে? প্রশাসনের তৎপরতা থাকলে এতক্ষণ জমির মালিক লকআপে থাকতেন, এটা হচ্ছে স্পষ্ট। মানুষ বলছেন, মানুষ মুখ খুলতে চাইছেন না, ক্যামেরার সামনে আসতে চাইছেন না, কারণ তাদের নিরাপত্তা রয়েছে। তাই যদি প্রশাসন নজরদারি থাকতো তাহলে বলো এই কাজটি একদিনে হতে পারে না বা 1 ঘন্টার কাজ নয় বা লুকিয়ে কাজ করা সম্ভব নয়। তাহলে দীর্ঘদিন ধরে যে এই কাজ হয়েছে, একটার পর একটা বাংকার তৈরি হয়েছে, এত বড় বড় বাংকারগুলি এখানে এসছে, সেটা মাটি গর্ত করা হয়েছে, তাহলে কিভাবে হলো? এই প্রশ্নটা সাধারণ মানুষের। মানুষ বলছেন তারা যদি প্রতিবাদ করেন, জানাতে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের বিপদ হতে পারে। প্রশাসনের নজরদারি নেই বা প্রশাসন এই নজরদারি এড়িয়ে গেছে। জমির মালিককে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ বা তাকে আটক করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি। কেন? সঙ্গে থাকো মহোদয়, আসবো তোমার কাছে। সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন? আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, এক দ্বিতীয়ত যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে। বর্ডার ম্যানেজমেন্ট কারা করে? এবং আগে ছিল 12 কিলোমিটার, এখন বিএসএফের এখতিয়ার বাড়িয়ে করে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার। তারা গ্রামে ঢুকে মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু যেখানে অপরাধী চক্র আছে সেখানে কি করছে না কেন? এটাই তো বড় প্রশ্ন। তার মানে তারা চাইছে, কেন্দ্র সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে সীমানে একটা উথাল পাতাল অবস্থা চলুক। কালিয়াচক মানিকচকের পর এবার বজবজে গুলি চলল। এই মুহূর্তে বড় খবর, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীর গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। 7 সকালে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। রাজনৈতিক আক্রোশ নাকি ব্যক্তিগত শত্রুতা, এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। কালিয়াচক মানিকচকের পর বজবজে গুলি চলল। এই মুহূর্তে কি অবস্থা সেখানে, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, দুষ্কৃতী কারা? আমাদের প্রতিনিধি সৌভিকের কাছ থেকে জানবো। সৌভিক, দেখো, দুষ্কৃতী কারা এখনো পরিষ্কার নয়, তবে যেটা সূত্র জানা যাচ্ছে 2 নম্বর বজবজ ডোঙারিয়া দক্ষিণ রায়পুরের ঘটনা। নোদাখালী থানার অন্তর্গত, নোদাখালী থানা থেকে কয়েক কিলোমিটার দূরেই দক্ষিণ রায়পুর যে মোড়, সেই মোড়েই এই ব্যক্তি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মী, যার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, তাকে কিন্তু গুলি করে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে 2টি গুলি তার শরীরে লাগে এবং তড়িঘড়ি তাকে কলকাতার হসপিটালে নিয়ে আসা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটলে এখনো পরিষ্কার নয়। নজর রাখো সৌভিক, ধন্যবাদ আপাতত। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখছি। কালিয়াচক মানিকচকের পর এবার বজবজে গুলি চলেছে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, ঠিক কি ঘটেছে? সৌভিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌভিক, দেখো শুভজিৎ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ঠিক সকাল 11টার সময় 2 নম্বর বজবজ ডোঙ্গারিয়া দক্ষিণ রায়পুরে ঘটনা। নোদাখালী থানা থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে এই জায়গা, এবং এখানেই তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডলকে গুলি করা হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 2জন ব্যক্তি বাইকে করে এসেছিল এবং কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে। তার পিঠে এবং বুকে 2 জায়গায় গুলি লেগেছে এবং তারপরেই আততায়ীরা পালিয়ে যায়। তড়িঘড়ি তাকে কিন্তু এখন কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য এবং তার অবস্থা সংকটজনক, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে নোদাখালী থানার পুলিশ। নজর থাকবে সৌভিক, নজর রাখো।